আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নগ্নবীজি উদ্ভিদ এবং এর বিভিন্ন প্রকার উদাহরণ নিয়ে। সাথে আমরা আলোচনা করেছিলাম নগ্নবীজি উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য এবং একটি অন্যতম নগ্নবীজি উদ্ভিদ সাইকাস এবং তার কোরালয়েড মূল সম্পর্কে। আজকে আমরা এর পরবর্তী অংশগুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকে তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে এবং এই ক্লাস হতে তোমরা কিছু গুরুত্বপূর্ণ অংশ জেনে যাবে। তার পূর্বে আমি পারভেজ স্যার আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ধরে নাও এই যে সাইকাস নামক যে নগ্নবীজি উদ্ভিদ, এই উদ্ভিদগুলো কিন্তু সুপ্রাচীন। বলা যেতে পারে যে একেবারেই পৃথিবীর শুরুর দিকে, অর্থাৎ যে ডেভোনিয়ান যুগ এবং মেসোজোয়িক যুগের কথা বলা হয়, সেই যুগে এদের উৎপত্তি এবং বিস্তার। এরকম অনেক উদ্ভিদ পৃথিবীতে ছিল। যেমন একটি উদাহরণ বলা হয়ে থাকে হাজার কোটি বছর পূর্বে বা লক্ষ কোটি বছর পূর্বে কিন্তু ডায়নোসর নামক বিশাল আকৃতির যে সরীসৃপ জাতীয় প্রাণীদের অস্তিত্ব ছিল এই পৃথিবীতে। এক সময় কালের বিবর্তনে নানা কারণে এই প্রাণীগুলো কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আবার বর্তমানে এমন কিছু প্রাণী আমরা দেখতে পাই যে প্রাণীগুলোকে ওই প্রাণীদেরই পরবর্তী বংশধর বা তাদের পরিবর্তিত প্রজন্ম হিসেবে কিন্তু অনেকে উল্লেখ করে। আমি আসলে এই কারণে কথাটি বললাম যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের শিলা, পাথর, এদের মধ্যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর কিন্তু ছাপ বা ছাঁচ লক্ষ্য করি। যে ছাপ বা ছাঁচগুলো আসলে অনেক পুরাতন উদ্ভিদ বা প্রাণীর উদাহরণকে কিন্তু নির্দেশ করে, যা বর্তমানে নেই অথবা থাকলে খুবই সংরক্ষিত অবস্থায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব আজকে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ধরে নাও কোনো একটি চিত্র, বিশেষ করে এরকম একটি পাথরকে বা পাথরের গায়ে যদি আমরা এই সাইকাস জাতীয় বা সাইকেট জাতীয় উদ্ভিদের ছাপ দেখি, অথবা সেই পাথরের মধ্যে বা শিলা বা এই জাতীয় অংশের মধ্যে আমরা এর স্ট্রোবিলাসের যদি এরকম ছাপ দেখি বা ছাঁচ দেখি বা চিহ্ন দেখি, তাহলে আমরা তাকে কি বলবো? অবশ্যই জীবাশ্ম বলবো। আসলে জীবাশ্ম হচ্ছে কোনো জীবের, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর একটি ছাঁচ বা ছাপ যা পরিবর্তিত দীর্ঘ সময়ের ব্যবধানের কারণে বা পরিবর্তিত হয়ে অবস্থান করে। এখন এই সাইকাসকে কিন্তু অনেকে বলে থাকে জীবন্ত জীবাশ্ম। আসলে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের সাথে যদি অতীতকালের কোনো জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের যদি মিল পাওয়া যায়, আমি আবার বলছি, বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের সাথে যদি মিল পাওয়া যায়, তখন তাকে আমরা বলে থাকি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তার মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ আমরা বলতে পারি সাইকাসের কথা। তাহলে কেন আমি সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলবো? আমরা ছবিগুলো লক্ষ্য করব এবং সেই সাপেক্ষে আমরা এই বর্ণনাটি একটু শুনতে পারি মনোযোগ দিয়ে, তাহলেই কিন্তু প্রশ্নের সমাধানটা হয়ে যাবে কেন সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। সাইকাস উদ্ভিদ সাইকেডেলিস বর্গের অন্তর্গত। বলা হয়ে থাকে প্রাথমিক মেসোজোয়িক যুগে এই সাইকেডেলিস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী কিন্তু বিস্তৃত ছিল। অর্থাৎ এই সাইকাসের মতো আরও অনেক উদ্ভিদ
সেই মেসোজোয়িক যুগে কিন্তু পৃথিবীর সর্বত্রই কম বেশি পাওয়া যেত। তবে এদের অনেকেই কিন্তু বর্তমানে বিলুপ্ত, যাদেরকে আমরা আর পাচ্ছি না। তবে পাওয়া গেলে এদেরকে আমরা পাচ্ছি জীবন্ত জীবাশ্ম হিসেবে নয়, শুধু জীবাশ্ম হিসেবে। এই সাইকাডেলিস বর্গের একটি অন্যতম উদ্ভিদ হচ্ছে সাইকাস, অর্থাৎ এই সাইকাডেলিস বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে, যাদের বৈশিষ্ট্য আদিকালের বিলুপ্ত জীবাশ্ম এই সাইকাস এর সাথে মিল পাওয়া যায়। এই জন্য সাইকাস সহ বর্তমানের সকল সাইকাস, অর্থাৎ যারা সাইকাডেলিস বর্গের সদস্য, তাদেরকে আমরা বলে থাকি সাইকাস। এদেরকে আমরা বলে থাকি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তাহলে আমি এক কথায় বলতে পারি যে সাইকাস সহ বর্তমানকালের অনেক সাইকাস, অর্থাৎ যারা সাইকাডেলিস বর্গের সদস্য, তাদের সাথে প্রাথমিক মেসোজোয়িক যুগের বিলুপ্ত হয়ে যাওয়া জীবাশ্ম উদ্ভিদের অনেক মিল পাওয়া যায়, বিধায় আমরা সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই যে সাইকাস নামক যে উদ্ভিদের কথা আমরা বলেছি এতক্ষণ বা শুনে এসেছি, এই সাইকাসের সাথে আরেকটি সুপরিচিত উদ্ভিদ যাকে আমরা বলে থাকি টেরিডোফাইটা ফার্ন, তার কিন্তু অনেক সাদৃশ্য আমরা পেয়ে থাকি। কিরূপ সাদৃশ্য যদি আমরা বলি, খেয়াল করে দেখো, সাইকাস কিন্তু উন্নত উদ্ভিদ, অবশ্যই উন্নত উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদগুলোর মধ্যে। তবে এক্ষেত্রে একটি কথা বলে নেওয়া দরকার, এই সাইকাসের সাথে কিন্তু আমরা টেরিডোফাইটা বিভাগের একটি অন্যতম উদ্ভিদ ফার্ন টেরিসের কিন্তু আমরা মিল পাবো। খেয়াল করে দেখো, এটি হচ্ছে একটি ফার্ন জাতীয় উদ্ভিদ। এরকম আরও অনেক ধরনের ফার্ন আছে, আমি প্রতীকী হিসেবে এখানে টেরিসকে উল্লেখ করলাম। খেয়াল করে দেখো, বলা হয়ে থাকে সাইকাস এবং ফার্ন উভয়ে কিন্তু স্পোরোফাইট, অর্থাৎ এটি হচ্ছে তাদের সাদৃশ্য, অর্থাৎ সাইকাস উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ এরা উভয়ে স্পোরোফাইটিক, স্পোর ধারণ করে। অর্থাৎ এদের দেহকে আমি মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করতে পারি। অপুষ্পক উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু ফার্নের দেহ মূল, কাণ্ড, পাতায় সুস্পষ্ট বিভেদিত, আর এই সাইকাসও কিন্তু নগ্নবীজির মধ্যে অবশ্যই মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। তাহলে এটি হচ্ছে একটি অন্যতম সাদৃশ্য। 2 নম্বর, এদের পাতা পক্ষল যৌগিক। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে পাতা, এটি কিন্তু যৌগিক পাতা, পক্ষল যৌগিক। অপরদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্ন, এই ফার্নের পাতাও কিন্তু পক্ষল যৌগিক। তাহলে আমি বলতে পারি এদের উভয়ের পাতা পক্ষল যৌগিক। 3 নম্বর, উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। এদিকে খেয়াল করো, এই যে সাইকাস, এই সাইকাসের যে একেবারে টেন্ডার লিভ, অর্থাৎ যে কচি পাতা, তা কিন্তু কুণ্ডলিত, পেঁচানো। এদিকে আমরা দেখি, আমরা খেয়াল করো, এই যে ফার্ন যে উদ্ভিদটা, এই ফার্ন উদ্ভিদের পাতাটা কিন্তু কুণ্ডলিত অবস্থায় আছে, অর্থাৎ কচি কুণ্ডলিত পাতাকে আমরা বলে থাকি ক্রোজিয়ার, আর এটাকে আমরা সার্সিনেট ভার্নেশন বলি। মজার বিষয় কি, এই কুণ্ডলিত কচি পাতাটা কিন্তু পৃথিবীর অনেক অঞ্চলে উপাদেয় শাক হিসেবে গ্রহণ করে থাকে। তাহলে আমি বলতে পারি এদের উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। 4 নম্বর, উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, অর্থাৎ ফার্নের শুক্রাণু এবং সাইকাস উদ্ভিদের শুক্রাণু উভয়ই কিন্তু বহু ফ্লাজেলা যুক্ত। 5 নম্বর পয়েন্ট, আমরা বলতে পারি সাইকাস উদ্ভিদের জীবনচক্রে আমরা অসম আকৃতির যৌনক্রম বা হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাই। সাইকাস এবং ফার্ন এদের উভয়ই জীবনচক্র কিন্তু অসম আকৃতির যৌনক্রম। তাহলে আমরা জেনে গেলাম এই সাইকাস এবং ফার্নের সাথে সাদৃশ্য বা মিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা
জানব সাইকাসের জনন সম্পর্কে। আমরা সাইকাসের জনন সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সাইকাস উদ্ভিদের মধ্যে এই যে মোচাকৃতির অংশটি দেখতে পাচ্ছি, এটি কি? আমরা নিশ্চয়ই আগে জেনে আসছি, এটি হচ্ছে একটি স্ট্রোবিলাস, মাইক্রো স্ট্রোবিলাস। আমরা দেখব বেশ কিছু ছবি। খেয়াল করে দেখো, এই যে ছবিটা, এটি হচ্ছে সাইকাসের মাইক্রো স্ট্রোবিলাস, এটি হচ্ছে সাইকাসের মেগাস্পোরোফিল, এটি পাইনাসের স্ট্রোবিলাস, এটি একটি পাইনাস উদ্ভিদ স্ট্রোবিলাস যুক্ত, এটি নেটাম নামক উদ্ভিদ তার স্ট্রোবিলাস, আর এটি থুজা উদ্ভিদ। লক্ষ্য করে দেখবে এখানে ছোট ছোট করে কিছু বল আকৃতির অংশ আছে, এটিও তাদের স্ট্রোবিলাস। আসলে সাইকাস উদ্ভিদ প্রধানত বংশবৃদ্ধি করে অযৌন এবং যৌন উপায়ে, তবে অযৌন জনন অপেক্ষা আমরা যৌন জননটিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। খেয়াল করে দেখো, এই যে সাইকাস উদ্ভিদ, এই সাইকাস উদ্ভিদের এটি হচ্ছে কিন্তু একটি পুং স্ট্রোবিলাস, আর এটি হচ্ছে কিন্তু মেগাস্পোরোফিল অর্থাৎ স্ত্রী। আমরা লক্ষ্য করব সাইকাসের সম্পর্কে। সাইকাসের পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ কিন্তু পৃথক পৃথকভাবে জন্মায়, অর্থাৎ এরা ভিন্নবাসী। পুং সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুং রেণুপত্র উৎপন্ন হয়, যা একত্রিত হয়েই কিন্তু গঠন করে এই পুং স্ট্রোবিলাস। এই পুং রেণুপত্রের সরু বর্ধিত অংশকে আমরা বলি অ্যাপোফাইসিস। শিক্ষার্থীরা, আমরা ছবিটি দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে বিষয়টি। দেখো, এই যে সাইকাসের যে মাইক্রোস্পোরোফিল অর্থাৎ পুং রেণু ধারণকারী অংশকে আমরা বলছি মাইক্রোস্পোরোফিল। এই পুং রেণুপত্রের সরু বর্ধিত অংশকে আমরা বলি অ্যাপোফাইসিস। আর এই পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে কিন্তু বহু স্পোরঞ্জিয়া তৈরি হয় এবং 2 থেকে 5টি স্পোরঞ্জিয়া একত্রিত হয়েই গঠন করে সোরাস। আর স্পোরঞ্জিয়ার ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয় এবং প্রতিটি স্পোর মাতৃকোষ একটি পর্যায়ে মায়োসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন করে পুং রেণু, যা হ্যাপ্লয়েড প্রকৃতির। এই পুং রেণু হতে পরবর্তী পর্যায়ে শুক্রাণু তৈরি হয়। একটি কথা মনোযোগ দিয়ে শুনবে, উদ্ভিদ জগতের মধ্যে কিন্তু সাইকাসের শুক্রাণুই হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু আমরা দেখতে পাই সাইকাস নামক উদ্ভিদে। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য, যা বহু নির্বাচনী পরীক্ষা এবং বিভিন্ন ভর্তি পরীক্ষাও এসে থাকে। অপরদিকে সাইকাসের যে স্ত্রী উদ্ভিদ, আমি আবার দেখাচ্ছি, এই যে স্ত্রী উদ্ভিদটা, এই উদ্ভিদটার এই অংশটি দেখো, খেয়াল করো, এই যেটি সাইকাসের স্ত্রী উদ্ভিদের মাথায় কিন্তু মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র উৎপন্ন করে। এটি হচ্ছে সাইকাসের মেগাস্পোরোফিল। খেয়াল করে দেখো, তবে এই স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিলগুলো কিন্তু অনেকটা ঢিলাভাবে বা খুব যদি বলে থাকি শক্তভাবে কিন্তু অবস্থান করে না। এদের রেণুপত্রের অর্থাৎ এই স্ত্রী রেণুপত্রের কিনারে কিন্তু উৎপন্ন হয় ডিম্বক, এবং উপরের দিকের এই যে অংশগুলো অনেকটা খাঁজ কাটা যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা বলে থাকি পিনিউল। আসলে দেখো, অনেকটি কিন্তু এর গঠন ফনাতলা একটি সাপের মতো আর কি। এই ডিম্বকের ভিতরে, এই যে ডিম্বক, এই ডিম্বকের ভেতরে কিন্তু সৃষ্টি হয় স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে কিন্তু উৎপন্ন করবে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু। আর এই স্ত্রী রেণু, আমি আবারও বলছি, এই যে স্ত্রী রেণু, এই স্ত্রী রেণু থেকে কিন্তু আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এই আর্কিগোনিয়ামের ভেতরে অবস্থান করে ডিম্বাণু। একটি মজার তথ্য, আমি যেমন বলেছিলাম উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বৃহৎ শুক্রাণু সাইকাসের, ঠিক তেমনি স্ত্রী রেণুর ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি, আর্কিগোনিয়াম সৃষ্টি কিন্তু সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে আর্কিগোনিয়াম সৃষ্টির কথা বললাম,
একটি আদি বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়াম সৃষ্টি। এখন আমরা জানব কিভাবে এটি তার জননটি সম্পন্ন করে। এখন এই পুং রেণু বাহিত, খেয়াল করে দেখো, এই যে মাইক্রোস্পোরোফিল সোরাস, এখানে পুং রেণু, এই পুং রেণু করবে কি, বায়ু বাহিত হয়ে ডিম্বকের অগ্রভাগে পড়বে এবং একটা পোলেন টিউব সৃষ্টি করবে। এই পোলেন টিউবের ভিতরে কি থাকে, শুক্রাণু থাকবে। পরবর্তীতে এই শুক্রাণু আর্কিগোনিয়ামের এই ডিম্বাণুর, আমি আবার বলছি, এই যে পোলেন টিউবের শুক্রাণু আর্কিগোনিয়ামস্থ ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করবে, যে জাইগোটটি ডিপ্লয়েড। পরবর্তী পর্যায়ে এই ডিম্বকটি বীজে পরিণত হবে, এই বীজ অঙ্কুরিত হয়ে পরবর্তী পর্যায়ে সৃষ্টি করবে নতুন সাইকাস উদ্ভিদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম কিভাবে একটি সাইকাস উদ্ভিদ তার জনন সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব সাইকাস উদ্ভিদের সর্বশেষ সাইকাস উদ্ভিদের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য, যা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের সঙ্গে মিল, তবে সাইকাসের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। যেমন সাইকাস উদ্ভিদ রেসপোরোফাইট, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। এরা খাড়া পাম জাতীয় উদ্ভিদ, এদের বীজ উৎপন্ন হয় কিন্তু ফল হয় না। 3 নম্বর, এদের পাতা বৃহৎ পক্ষল যৌগিক, যা কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে অবস্থান করে। এদের কচি পাতার বিন্যাস সার্সিনেট অর্থাৎ কুণ্ডলিত, যা আমি বললাম ফার্নের সঙ্গেও মিল পাওয়া যায়। এদের কোরালয়েড মূল বা প্রবাল মূল দেখা যায়, এটি সাইকাসের একটি অন্যতম বৈশিষ্ট্য। এদের পরাগায়নটি হয় বাতাসের মাধ্যমে। একটি মজার তথ্য, এরা বায়ুবাহিত পরাগায়নের মাধ্যমে তাদের সম্পন্ন করে পরাগায়ন প্রক্রিয়াটি। আর উদ্ভিদ জগতের মধ্যে সাইকাস উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ, যা সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই তোমরা আজকের পাঠটি মনোযোগ দিয়ে উপভোগ করেছ এবং এই অংশ হতে সাইকাসের যাবতীয় তথ্য, অর্থাৎ কেন সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য, সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, সাইকাসের যৌন জনন, এর মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল সম্পর্কে জেনেছ। আশা করি প্রত্যেকেই ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি পারভেজ হান্নান স্যার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানালাম আরেকবার। আল্লাহ হাফেজ।